টু আওয়ার স্টাডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব, যেটা দেওয়া হয়েছে অক্টোবর মাসের জন্য 2021-এ। এটা হচ্ছে পার্ট 7। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে কোথাও বোঝার অসুবিধা হলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এটা হচ্ছে পার্ট 7। তো পার্ট 6, পার্ট 5-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদের প্রয়োজন হলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা অবশ্যই দেখে আসতে পারো। তো চলো ভিডিওটা শুরু। প্রথম কোশ্চেনটা কি, এগুলো হচ্ছে বহুমুখী উত্তরধর্মী কোশ্চেন বা এমসিকিউস। প্রথম কোশ্চেনটা কী বলা হয়েছে দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 100:101 হলে শতকরা লাভ কত? শতকরা লাভ এর মধ্যে অপশনটা চুজ করতে হবে। তো অ্যান্সার আমি কী করলাম দেখো, মানে যেহেতু আমাদের বলেছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 100:101, তো আমরা এখানে ধরতে পারি যে ক্রয় মূল্য হচ্ছে 100 এবং বিক্রয় মূল্য হচ্ছে 101 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য এত আর বিক্রয় মূল্য এত, তাহলে লাভটা কী করতে হয় আমাদের? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হয়। তো 101 থেকে 100 বিয়োগ করলাম, তাহলে লাভ কত হচ্ছে? 1 টাকা। তাহলে 100 টাকায় এখানে দেখো, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত হচ্ছে? 100 টাকা হচ্ছে 1 টাকা লাভ হচ্ছে, 100 টাকায় 1 টাকা লাভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বলেছে এখানে শতকরা লাভ। শতকরা লাভ বলতে কী বুঝি আমরা? 100 টাকায় যত টাকা লাভ হয়, তো এখানে 100 টাকায় দেখো 1 টাকা লাভ হয়েছে, মানে এটাই হচ্ছে আমাদের শতকরা লাভ। তাহলে শতকরা লাভটা কত হচ্ছে? 1। যেহেতু এখানে শতকরা লাভ শতকরা বলে দিয়েছে, ওই জন্য আমাদের 1% লেখা যাবে না, আমাদের লিখতে হবে 1। তো অপশানটা তাহলে কত হবে? সি এর দাগের অপশানটা। তারপর দেখো 2 এর দাগে কী বলা হয়েছে, বিসিডি ত্রিভুজের কোণ বিসিডি = 90 ডিগ্রি, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তারপরে কী বলা হচ্ছে দেখো, বিডি = 20 সেন্টিমিটার, বিডি বাহুর মধ্যবিন্দু পি হলে সিপি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেখো বিসিডি একটা ত্রিভুজ, যা সি কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং বিডি, এই বিডিটা হচ্ছে 20 সেন্টিমিটার, এবং বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, এবং সিপি এর দৈর্ঘ্য নির্ণয় করে। সি বিন্দু থেকে পি এর উপর একটা লম্ব টানা হলে সেই সিপি বাহুটা আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখান থেকে অপশানটা আমাদের চুজ করতে হবে যে কোনটা আমাদের সঠিক হচ্ছে। তো এটা দেখো, আমরা জানি যে সিপি, এই সিপি = হাফ অফ বিডি হয়, হাফ অফ বিডি হয়, সিপি = হাফ অফ বিডি। এটা তোমাদের টেক্সট বইতে পেজ নম্বর 128 প্রয়োগ নম্বর 7-এ এর প্রমাণটা করা আছে। তোমরা অবশ্যই সেখান থেকে বুঝে দেখে আসতে পারো যে প্রমাণটা কীভাবে হচ্ছে। তো আমরা জানি, এটা জানি এমসিকিউ এর জন্য, আমরা জানি কি সিপি = হাফ অফ বিডি, হাফ অফ বিডি হয়। এখানে সিপি = হাফ অফ বিডি, আমাদের সিপি এর মানটা বার করতে বলেছে। তাহলে সিপি = হাফ অফ বিডি, বিডিটা আবার বলে দেওয়া হয়েছে প্রশ্নে কত, 20 সেন্টিমিটার। তাহলে হাফ অফ 20, তাহলে 20 মানে কি 2 দিয়ে 20-কে কাটলে হচ্ছে 10, তাহলে টোটাল হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে অপশানটা কত হবে দেখো, সিপি এর দৈর্ঘ্য কত হচ্ছে? বি এর দাগ 10 সেন্টিমিটার। তারপরে এখানে পরের কোশ্চেনে আসা যাক। দেখো কী বলা হয়েছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত কত হবে? 1:24, 1:12, 24:1, 12:1। এখানে দেখো ঘড়ির কাঁটা, তাহলে ঘড়ির কাঁটা কী হয়? মিনিটের কাঁটা যদি পুরোপুরি একবার ঘুরে আসে, মিনিটের কাঁটা যদি পুরোপুরি একবার ঘুরে আসে তাহলে কী হয়? 1 ঘন্টা হয়। এবং এইভাবে যদি মিনিটের কাঁটা যদি 12 বার ঘুরে আসে তাহলে 12 ঘন্টা হয়। আর 12 ঘন্টা হলেই দেখবে যে ঘন্টার কাঁটাটা একবার পুরোপুরি প্রদক্ষিণ করছে। কারণ কি, আমাদের ঘড়িটা টোটাল 12টা ঘন্টা আছে এখানে, এখানে দেখো 1 থেকে 12টা ঘন্টা আছে। তাহলে আমাদের কি, যদি ঘন্টার কাঁটা মানে যদি 12 ঘন্টা টোটাল সময়টা হয়ে যায়, তাহলে আমাদের দেখবে যে ঘন্টার কাঁটাটা একবার প্রদক্ষিণ করা হয়ে যাচ্ছে। আর ঘন্টার কাঁটাটা যখন একবার প্রদক্ষিণ করছে, তখন মিনিটের কাঁটাটা কবার যেতে হচ্ছে? প্রতি ঘন্টায় যেহেতু একবার করে মিনিটের কাঁটা যায়, তাহলে 12 ঘন্টায় 12 বার মিনিটের কাঁটাটা প্রদক্ষিণ করবে। তাহলে এখানে দেখো কি, মিনিটের কাঁটা যদি 12 বার আবর্তন করে, তাহলে ঘন্টার কাঁটা কি একবার দিয়ে ঘুরবে? যদি মিনিটের কাঁটা 12 বার ঘুরে যায় তাহলে 12 ঘন্টা হবে, আর 12 ঘন্টা হলে এই ঘন্টার কাঁটাটা একবারই ঘুরবে। তাহলে মিনিটের কাঁটা 12 বার ঘুরলে, আবর্তন করলে, ঘড়িটাকে আবর্তন করলে ঘন্টার কাঁটা একবার ঘুরে যাবে। তাহলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার অনুপাতটা আমাদের বার করতে বলেছি, গতিবেগের অনুপাত। তাহলে মিনিটের কাঁটা যদি 12 বার ঘুরে, ঘন্টার কাঁটা কতবার ঘুরবে? একবার। তাহলে এর গতিবেগের অনুপাত কী হচ্ছে? 12:1 হচ্ছে। তাহলে অপশনটা কত হবে? ডি এর দাগ 12:1। এর অপশনটা মিলছে ডি এর দাগ 12:1। 4 দাগে কী বলা হচ্ছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 77 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10। শ্রেণীটার নিম্ন সীমা কত? নিম্ন শ্রেণী সীমা কত? তো এখানে দেখো আমাদের তাহলে উত্তরটা কী হবে? এখানে দেখো, আমি এটা বোঝানোর জন্য বলছি যে মনে করো একটা শ্রেণী হচ্ছে 10 থেকে 20, 10 থেকে 20 হচ্ছে একটা শ্রেণী। যে শ্রেণীটার এখানে দেখো, যে শ্রেণীটার বলা আছে শ্রেণী দৈর্ঘ্য 10, শ্রেণী দৈর্ঘ্য বলতে কী বুঝি আমরা? এই ঊর্ধ্ব শ্রেণী সীমা থেকে নিম্ন শ্রেণী সীমা বিয়োগ করলে আমরা কী পাবো? শ্রেণী দৈর্ঘ্য পাবো। তাহলে এখানে দেখো 20 থেকে 10 বিয়োগ করলে 10 হয়ে যাচ্ছে। তা আমরা এরকম একটা
পরিসংখ্যা নিয়েছি, এরকম একটা শ্রেণী নিয়েছি যে 10 থেকে 20 হচ্ছে একটা শ্রেণী, যে শ্রেণীর বলা হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে 7, মধ্যবিন্দু হচ্ছে 77, সরি 7 না, মধ্যবিন্দু হচ্ছে 77। আমি এটা বোঝানোর জন্য জাস্ট বলছি যে 10 থেকে 20 একটা শ্রেণী যার মধ্যবিন্দু হচ্ছে 77, তাহলে কি তার নিম্ন শ্রেণীর সীমাটা বার করতে হবে। তাহলে মধ্যবিন্দু হচ্ছে 77 এবং এই যে পুরো দৈর্ঘ্যটা মানে শ্রেণী দৈর্ঘ্য, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 10 এবং এটার মাঝখানে যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 77, মানে কি এই 77-এর এদিকে 5 আছে আর এদিকে 5 আছে, টোটাল 10, এই মানে এদের মধ্যে দূরত্বটা হচ্ছে 10, মাঝখানে হচ্ছে 77, তাহলে এদিকে 5 আছে এবং এদিকে 5 আছে, যেহেতু মধ্যবিন্দুটা 77 বলা হয়েছে, তাহলে নিম্ন শ্রেণীর সীমা কী হবে, 77-এর থেকে 5 কম হবে, ঊর্ধ্ব শ্রেণীর সীমা কী হবে, 77-এর থেকে 5 বেশি হবে এবং টোটালি এটা 10 হবে, এদিকে 5 আর এদিকে 5 মিলে 10 হবে। তাহলে যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এদিকেও 5 থাকবে এদিকেও 5 থাকবে, তাহলে নিম্ন শ্রেণীর সীমা মানে কি এই যে মধ্যবিন্দু থেকে 5 কম হবে, তার মানে কি নিম্ন শ্রেণীর সীমা সমান সমান 77 থেকে এই 10-এর অর্ধেক কম হবে, যেহেতু এটা মধ্যবিন্দু বলা হয়েছে, তাহলে 10-এর অর্ধেক কম হবে 77 থেকে, তাহলে 77 থেকে 10-এর অর্ধেক মানে 5, তাহলে 77 থেকে 5 বাদ দিলে হচ্ছে 72, তাহলে এটা কোন অপশানটার সঙ্গে মিলছে, সি এর দেখো অপশান সি 72। তারপরে দেখো এখানে কী করলাম, এখানে দেখো 2-এর দাগে বলা হয়েছে সত্য মিথ্যা লিখো। একটি বৃত্তের পরিধি এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে 5:2। এটা আমাদের নির্ণয় করতে হবে সত্য না মিথ্যা। তো এখানে আমরা একটা বৃত্ত নিলাম, একটা বর্গক্ষেত্র নিলাম, বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি কত হয় আমরা জানি, বৃত্তের পরিধি হয় 2πr, আর বর্গক্ষেত্রের বাহুটা আমরা এখানে ধরে নিচ্ছি এ, তাহলে পরিসীমা কত হয়, বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি 4 গুণ বাহু 4 গুণ বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য এ, তাহলে 4a হবে এটা। এখন কী বলা হয়েছে দেখো, বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান, মানে এই 4a এবং এই পরিধি মানে 2πr এবং 4 সমান হবে, তাহলে 2πr/4 লিখলাম প্রশ্ন অনুসারে। তাহলে এখানে দেখো ওয়াই পক্ষ থেকে যদি আমি 2 করে কমন নিই, এখান থেকে 2 কমন নিলে পায়ের পড়ে থাকে, আর এখান থেকে 2 কমন নিলে যেহেতু 4 আসে তাহলে 2 পড়ে থাকে, তাহলে এখানে টোটালি 2a পড়ে থাকবে। এখান থেকে দেখো আর এর মানটা আমরা বার করে নেব, তাহলে আর এর মানটা যদি বার করতে চাই পাইটাকে এই সাইডে পাঠাতে হবে, পাইটা যেহেতু গুণের সম্পর্কে ছিল এই সাইডে এসে ভাগের সম্পর্কে চলে যাবে, তাহলে 2 এর নিচে আমাদের 2a, এর নিচে পাইটা চলে আসবে, এই সাইডে গুণে ছিল এই সাইডে ভাগে চলে আসে, তাহলে আর এর মানটা কী হচ্ছে 2a/π। এখন বলেছে আমাদের যে ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত হবে 5:2। এটা আমরা অনুপাত বার করছি, ব্যাসার্ধ ইস্টু বাহুর দৈর্ঘ্য। ব্যাসার্ধটা আমরা কী ধরেছিলাম আর, এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ব্যাসার্ধ ইস্টু বাহুর দৈর্ঘ্য মানে কি r/2 হবে। এখন আমরা আর এর মানটা দেখো বার করে নিয়েছি, এ আমরা ট্রান্সফর্ম করে নিয়েছি। এখানে দেখো আর এর মানটা কী হচ্ছে, এখানে দেখো আর এর মানটা হচ্ছে 2a/π আমরা যেটা বার করে নিয়েছিলাম, এবং এ এর মানটা এটাই রেখে দিচ্ছি আমরা এই দুটোর মধ্যে অনুপাতটা আমরা বার করার জন্য। আর এর মানটা আমরা এখানে 2a/π আমরা বসালাম। তো এখান থেকে দেখো উভয় পক্ষ থেকে আমরা এ যদি কমন নেই, এখান থেকে এ কমন নিচ্ছি, এখান থেকে এ কমন নিচ্ছি, এখানে এ কমন নিলে দেখো 2/π পড়ে থাকে, আর এখান থেকে এ কমন নিলে কিছুই নেই মানে এখানে 1 পড়ে থাকে। এবার দেখো এটা কী হচ্ছে, উভয় পক্ষ থেকে যদি আমরা পাই দিয়ে গুণ করি, এর সঙ্গে যদি পাই দিয়ে গুণ করি তাহলে কী হবে, পাই আর পাই কেটে যাবে, তাহলে 2 পড়ে থাকবে, আর 1-এর সঙ্গে পাই গুণ করলে হবে পাই, তাহলে কি অনুপাতটা কী হচ্ছে দেখো, বর্গক্ষেত্রের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত কী হচ্ছে দেখো 2:π। কিন্তু এখানে কী বলা ছিল দেখো, অনুপাত হবে 5:2, তো এটার সঙ্গে মিলছে না, তাহলে কী হবে, উক্তিটি কী হবে, উক্তিটি মিথ্যে হবে। দ্বিতীয় কী বলা হচ্ছে দেখো, 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হয় 900 টাকা, বইটির ধার্য মূল্য কত। তাহলে ছাড় কত বলা হয়েছে, 10%। তো আমরা কি জানি কিসের উপর ছাড়টা হয়, ধার্য মূল্যের উপর, যে ধার্য মূল্য লেখা থাকে তার উপরে ছাড়টা নেওয়া হয়। তো ধার্য মূল্য কত ছিল 1000 টাকা, তাহলে 1000 টাকার উপর ছাড় হবে, ছাড়টা কত 10%, তাহলে 1000-এর উপর 10% ছাড়, 10% ছাড় মানে কি 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে ছাড়টা কত হবে টোটাল 1000 টাকার উপরে ছাড়, 10% মানে হচ্ছে 10/100, মানে 100 ভাগের 10 ভাগ ছাড় হচ্ছে। তাহলে এটাকে 1000-এর সঙ্গে 10/100 করলাম, এখানে দেখো দুটো শূন্য কেটে দিচ্ছি, এখানে দেখো 10 থাকছে উপরে আর এখানে 10, তাহলে 10 100 টাকা, তাহলে ছাড় কত হচ্ছে 100 টাকা, তাহলে ধার্য মূল্যের উপর ছাড় হয়, ধার্য মূল্য 1000 টাকা, এখান থেকে ছাড় দিতে হবে আমাদের 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় করতে পারবো কত টাকায়, 1000 টাকা ধার্য মূল্য, সেখান থেকে ছাড়টা বাদ দিচ্ছি 100 টাকা, তাহলে হচ্ছে 900 টাকা। এখানে আবার দেখো বলা হয়েছে বিক্রয় মূল্য হবে 900 টাকা, তাহলে উক্তিটি সত্য হচ্ছে। তারপরে দেখো কী বলা হয়েছে, একটি ট্র্যাপিজিয়ামে তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল বাহু দুটি সমান্তরাল হয়। কোনো একটা ট্র্যাপিজিয়াম, এখানে ট্র্যাপিজিয়ামটির দেখো বলা হয়েছে তির্যক বাহু কোনটা হয়, এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু এবং এই দুটো হচ্ছে তির্যক বাহু। তির্যক বাহুর মধ্যবিন্দু এখানে ধরে নিলাম যে এবিসিডি একটা ট্র্যাপিজিয়ামে, তির্যক বাহুর মধ্যবিন্দু এটার মানে এবি একটা তির্যক বাহু এবং সিডি একটা তির্যক বাহু, এর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এর মধ্যবিন্দু হচ্ছে এফ, এবং ইএফ একটা সরলরেখা আঁকলাম। এখানে দেখো এবি এবং বিসি এর সমান্তরাল হচ্ছে, ইএফটা কী হবে, এডি এবং বিসি এর সমান্তরাল, তাহলে এখানে দেখো ইএফ সমান্তরাল এডি হবে, ইএফ সমান্তরাল এডি হবে, এডির সঙ্গেও সমান্তরাল হবে, এবং ইএফ সমান্তরাল বিসি হবে, মানে এই ইএফটা বিসি এর সঙ্গে সমান্তরাল হবে, তাহলে উক্তিটি সত্য হচ্ছে। এখানে যেহেতু এখানে সমান্তরাল বলে দিয়েছে, তাহলে সমান্তরাল বাহু দুটি সমান্তরাল মানে সত্য হচ্ছে উক্তিটি। 4 দিকে কী বলা হচ্ছে দেখো, কোনো শ্রেণী বিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণী পরিসংখ্যা
কোনো শ্রেণীবিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব বলে। আমরা কি জানি পরিসংখ্যা ঘনত্ব সমান সমান শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য এটাকে অনুপাত হিসেবে লেখা যায়, মানে এই দুটোর অনুপাত শ্রেণী পরিসংখ্যা আর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে বোঝাচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। কিন্তু এখানে কী বলা আছে দেখো, শ্রেণী পরিসংখ্যা আর মোট পরিসংখ্যার অনুপাতকে বলা হয় শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব। তো এটার সঙ্গে মিলছে না, তাহলে ওকে দিয়ে মিলতে হবে। 3 দাগে দেখো কী বলা আছে, এখানে দেখো একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। এবি এবং এসি, এবিসি একটা ত্রিভুজ যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, মানে কি প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এটাকে কী বলা যাবে, সমবাহু ত্রিভুজ যার প্রতিটা বাহু সমান হয়। এখানে তারপর কী বলা আছে দেখো, এবি এবং এসি এর বাহুর মধ্যবিন্দু কি, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি এবং বিসি বাহুর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং এপি কিউ এর মান নির্ণয় করতে হবে। ত্রিভুজের মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক হয়। আমরা কি জানি, আমরা জানি যে ত্রিভুজের মধ্যবিন্দু দ্বয়ের, এই ত্রিভুজের মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ, তাহলে এবি এর মধ্যবিন্দু বলা হয়েছে যে পি এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। এদের সংযোজক সরলরেখাংশ মানে কি হচ্ছে পি কিউ। পি কিউ বাহুটা কী বলা হয়েছে, আমাদের টেক্সটে বলা হয়েছে যে পি কিউ বাহুটা হয় তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। তাহলে এই দুটো বাহু আমাদের হয়ে যাচ্ছে, যাদের মধ্যবিন্দু আমরা নিয়েছি। এই বাহুটার সংযোজক সরলরেখাংশটা কি, তৃতীয় বাহু মানে বিসি বাহু সমান্তরাল এবং বিসি বাহু যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের অর্ধেক হবে, যেটা আমাদের প্রমাণে আছে সমান্তরাল অর্ধেক হয়, সমান্তরাল অর্ধেক হয়। তাহলে আমাদের আমাদের প্রমাণটা অনুযায়ী কী হচ্ছে, আমাদের পি কিউ সমান সমান হাফ অফ বিসি হচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কী হচ্ছে, তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা কী হবে, এই বাহু সমান্তরাল এবং অর্ধেক হবে, তাহলে বিসি বাহুর অর্ধেক হচ্ছে। তাহলে এখানে দেখো লিখলাম, এখানে দেখো কী লিখলাম, এখানে দেখো কী লিখলাম যে পি কিউ সমান সমান হাফ অফ বিসি, মানে বিসি বাহুর অর্ধেক, যেটা আমাদের প্রমাণে বলা হয়েছে। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য যেহেতু 8 সেন্টিমিটার, তাহলে এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, মানে কি এ বি সমান বিসি সমান সমান সি এ, যে ত্রিভুজটার যে 3টি বাহুর দৈর্ঘ্য ছিল সেই 3টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটা 8 সেন্টিমিটার যেহেতু বলা হয়েছে প্রশ্নে, তাহলে হাফ অফ বিসি মানে কি 8-এর হাফ হবে, তাহলে 8-এর হাফ মানে কি 2 দিয়ে যদি 8কে কাটি হবে 4 সেন্টিমিটার, তাহলে পি কিউটা কত হবে 4 সেন্টিমিটার। এরপর দেখো কী বলা হয়েছে, এখানে দেখো কি পি কিউ এবং বিসি এই দুটো হচ্ছে সমান্তরাল। এখানে দেখো কি বলা আছে, পি কিউ এখানে যেহেতু আমরা পড়েছি যে মধ্যবিন্দুদের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল অর্ধেক, তাহলে পি কিউ এবং বিসি পরস্পর সমান্তরাল হচ্ছে এখানে। তাহলে এখানে দেখো কি পি কিউ এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল, তাহলে কোণ এবিসি সমান সমান এপি কিউ হবে অনুরূপ কোণ। তাহলে এখানে কী হবে, যেহেতু এই দুটো বাহু সমান্তরাল এবং এই যে এ বিটা আমরা যদি পুরোটা ধরে নেই, তাহলে সমান্তরাল বাহু কী হবে, সমান্তরাল বাহু এই দুটো সমান্তরাল এবং এ বিটা কী হবে, এই সমান্তরাল বাহু দ্বয়ের ছেদক হবে। তাহলে ছেদকের একই দিকের কোণ অনুরূপ কোণ হয়। তাহলে কি দেখো, এটা যদি ছেদক হয়, ছেদকের একই দিকে একটা কোণ হচ্ছে আর একটা কোণ, তাহলে কোণ এবিসি যেটা হবে, কোণ এপি কিউও সেটা হবে, মানে এই দুটো অনুরূপ কোণ হবে। আমরা যেটা জানি যে সমান্তরাল দুটি সরলরেখাংশ যেটা ছেদ করে, ছেদকের একই দিকে যে কোণগুলো অবস্থান করে সেগুলো হয় অনুরূপ কোণ। তাহলে কোণ এপি কিউ এবং কোণ এবিসি সমান্তরাল সমান কোণ হয়, মানে অনুরূপ কোণ হয়। তো কোণ এবিসি সমান সমান এপি কিউ অনুরূপ কোণ। এবার আমরা কি দেখেছি যে ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে প্রতিটা বাহু দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বলে দেওয়া হয়েছে, মানে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণের মান কত হয়, আমরা জানি 60 ডিগ্রি করে হয় প্রতিটা কোণের মান, টোটাল 180 ডিগ্রি, 3টে কোণের মান সমান হয়, তার মানে 60 ডিগ্রি করে। তাহলে যেহেতু কোণ এবিসি এবং কোণ এপি কিউ এর মান সমান, তাহলে এবিসি এর মান আমরা জানি 60 ডিগ্রি, মানে প্রতিটা ত্রিভুজে প্রতিটা কোণের মান সমান, তাহলে এপি কিউ এর মানও 60 ডিগ্রি হবে। তাহলে কোণ এপি কিউ সমান সমান 60 ডিগ্রি। তারপর দেখো কী বলেছে 2 থেকে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 গুণ করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো সমবাহু ত্রিভুজ একটা নিলাম, ত্রিভুজের প্রথমে আমরা এখানে ধরে নিচ্ছি যে ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। তাহলে ক্ষেত্রফল কী হবে, আমরা জানি প্রথম ক্ষেত্রে ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। ক্ষেত্রফল যেহেতু, তাহলে এককটা বর্গ একক হবে। বাহু স্কোয়ার বলা হয়েছে এখানে, বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি, তাহলে বাহু স্কোয়ার মানে কী হবে স্কোয়ার, তাহলে √3/4 স্কোয়ার হচ্ছে। এখন বাহু কত বলা হয়েছে, 4 গুণ যদি হয়, বাহুটা যদি 4 গুণ হয়ে যায়, তার মানে কি আগে ছিল এ একক, এখন কী হবে 4 একক, মানে 4 গুণ বলা হয়েছে, তাহলে 4 একক হচ্ছে। এখন দেখবো যে আমাদের ক্ষেত্রফলটা কত হচ্ছে। তো এখন ক্ষেত্রফল কী হবে, এখনও সূত্র একই, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক,
যেটা আমাদের প্রথম সূত্র ছিল যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন দেখো এখানে বাহু কত হচ্ছে 4a তার স্কোয়ার, তাহলে এখানে বাহুর জায়গায় আমরা যে √3/4 তার বাহু স্কোয়ার ছিল, বাহুর জায়গায় আমরা 4a বসাবো, কারণ এখন বাহু দৈর্ঘ্য কত হচ্ছে 4a, তাহলে এখানে 4a বসাচ্ছি, 4a তার স্কোয়ার বর্গ একক। 4 এর বর্গ মানে কত হচ্ছে 16, আর a এর বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাহলে 16 স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা 4 দিয়ে এটাকে কাটলে কী হবে, 4 4 16 মানে 4 হচ্ছে, তাহলে এখানে দেখো কী হচ্ছে 4√3 স্কোয়ার বর্গ একক, 4√3 স্কোয়ার বর্গ একক। এবার দেখো হ্যাঁ দেখো ক্ষেত্রফল কতটা তাহলে বৃদ্ধি পেয়েছে। আগে দেখো এখানে কত ছিল ক্ষেত্রফল, দেখো আগে এখানে প্রথমে নর্মালি কত ছিল, এটা √3/4 স্কোয়ার, এটা ছিল প্রথমে ক্ষেত্রফল। এখন 4 গুণ করার ফলে ক্ষেত্রফলটা কত হয়েছে 4√3 স্কোয়ার বর্গ, যেহেতু এটা বেশি, কারণ বাহুর দৈর্ঘ্যটা 4 গুণ হয়েছে, তাই ক্ষেত্রফল বেশি হয়ে যাবে। তাহলে বেশি থেকে কমটা বাদ দিলে আমরা বুঝতে পারবো যে কতটা পরিবর্তন হয়েছে বা কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি হয়েছে কত, 4√3 স্কোয়ার থেকে √3/4 স্কোয়ারটাকে বিয়োগ করছি। বিয়োগ করলে দেখো এখানে 4√3 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে 4 এর এই ভগ্নাংশটার হরে 4 আছে এবং এটার নিচে 1 আছে, তাহলে 4 আর 1 এর লসাগু কত হবে 4 হবে। 4 দিয়ে যদি এই 1টাকে ভাগ করি তাহলে 4 হচ্ছে। এবার যেটা ভাগ করে যেটা হবে সেটা উপরে লব দিয়ে গুণ করতে হয়, তো এটার সঙ্গে গুণ করবো উপরেরটার সঙ্গে গুণ করলে কী হবে দেখো 4 4 16 √3 স্কোয়ার, তাহলে 16√3 স্কোয়ার হচ্ছে। এখানে দেখো তারপর কী করছি 4 আর 4কে ভাগ করতে হবে, প্রথমে হর দিয়ে ভাগ করতে হয়, তো ভাগ করলাম, ভাগ করলে 4 আর 4কে ভাগ করলে কত হবে 1 হবে। যেটা ভাগ করে যেটা হবে সেটা উপরে লব দিয়ে গুণ করতে হবে, মানে √3 স্কোয়ারের সঙ্গে গুণ করতে হবে। তো √3 স্কোয়ারের সঙ্গে গুণ করলে কত হবে 1 গুণ করলে √3 স্কোয়ারই হবে। না দেখো উপরে কী হচ্ছে 16√3 স্কোয়ার থেকে √3 স্কোয়ার বিয়োগ করলে কত হচ্ছে দেখো 15√3 স্কোয়ার, আর নিচে যেটা 4 আছে সেটা হচ্ছে। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের নর্মাল কত ছিল, প্রথমে নর্মাল ছিল √3/4 স্কোয়ার, √3/4 a স্কোয়ার বর্গ একক। এখন 4 গুণ করার ফলে কত হচ্ছে 4√3 a স্কোয়ার বর্গ একক, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, আগের থেকে বৃদ্ধি পেয়েছে কত দেখো 15√3 স্কোয়ার/4 বর্গ একক। তাহলে এখানে প্রথমে কী ছিল √3/4 স্কোয়ার বর্গ একক, এর উপরে বৃদ্ধি পেয়েছে এতটা, তাহলে √3/4 স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায় কত 15√3 স্কোয়ার বর্গ একক। তাহলে 1 এককে বৃদ্ধি হয়, 1 বর্গ এককে বৃদ্ধি পায় কত, এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলাম 15√3/4 স্কোয়ার বর্গ এককে √3/4 স্কোয়ার বর্গ একক রুটটাকে ভাগ করলাম, তো 15√3 স্কোয়ার/4 ভাগ করলাম √3/4 স্কোয়ার বর্গ একক। তাহলে √3/4 এর নিচে 4টা ছিল, 4টা যেহেতু ভাগে ছিল, গুণ করলে এটা 4টাকে গুণ করলে এটা উল্টে যায়, তাহলে এখানে দেখো 4টা উপরে চলে গেছে, এবার √3 স্কোয়ারটা নিচে আছে। তারপরে আমাদের বলা হচ্ছে শতকরা কত বৃদ্ধি পায়, তাহলে শতকরা বার করতে গেলে আমাদের 100 বর্গ এককে কত বৃদ্ধি পায় সেটা বার করলে হয়ে যাবে শতকরাটা, 100 বর্গ এককে কত বৃদ্ধি পায়, তাহলে 1 এককে যদি এটা বৃদ্ধি পায়, 100 এককে কত বৃদ্ধি পায় সেটা বার করতে গেলে আমাদের এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এটাকে আমরা 100 দিয়ে গুণ করলাম। এখন দেখো কী হচ্ছে 4 আর 4 কেটে যাচ্ছে, √3 স্কোয়ার আর √3 স্কোয়ার কেটে যাচ্ছে। এখানে কি দেখো উপরে 15 থাকে আর এখানে 100 থাকে, তাহলে 15 দিয়ে 100কে গুণ করলে হচ্ছে 1500। তাহলে এখানে কি দেখো 100 বর্গ এককে বৃদ্ধি পাচ্ছে কত 1500, তো এটাই আমাদের শতকরা বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধিটা কত হচ্ছে আমাদের 1500, মানে এখানে বলা যায় যে ত্রিভুজটির ক্ষেত্রফল 1500% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাবে। তারপর দেখো কী বলা আছে 4 দাগে দেখো কী বলা আছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। এখানে দেখো একটা আয়তলেখ, এখানে একটা পরিসংখ্যা বিভাজন ছক দিয়েছে, এই পরিসংখ্যা বিভাজনটার আয়তলেখ আমাদের অঙ্কন করতে হবে। দেখো এখানে যে আমাদের পরিসংখ্যা বিভাজনটা দিয়েছে, সেই পরিসংখ্যা বিভাজনে দেখো পরিসংখ্যা বিভাজনে শুধুমাত্র আমাদের শ্রেণী আর পরিসংখ্যাটা দিয়েছে, তো আমাদের এখানে অ্যাডভান্স কিছুটা করে নিতে হবে, সেটা থেকে আমাদের শ্রেণী সীমা দ্বারা নির্দিষ্ট শ্রেণী এবং শ্রেণী ধরিটা আমাদের করে নিতে হবে। তো এখানে শ্রেণী দেখো বলা আছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, যেটা এখানে বলা হয়েছে। এবং পরিসংখ্যাটা 8 3 6 12 2 7 বলা হয়েছে, 8 3 7 6 12 2 7 পরবর্তী এগুলো বলা হয়েছে। তো এখানে দেখো কী হচ্ছে আমাদের দেখো যখন আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে তখন শ্রেণীটাকে এমনভাবে করে নিতে হবে যে এই শ্রেণীটার ঊর্ধ্বসীমা যেন এই শ্রেণীটার পরের শ্রেণীটার নিম্নসীমা হয়। তাহলে আমাদের কী করতে হবে দেখো এই শ্রেণীটার ঊর্ধ্বসীমা এবং এই শ্রেণীটার নিম্নসীমা করতে গেলে আমাদের কী করতে হবে এই শ্রেণী দ্বারা আমাদের একটা নির্দিষ্ট শ্রেণী আমাদের বার করে নিতে হবে। তো বার করতে গেলে কী করতে হয় কি বা নিম্ন শ্রেণীসীমা থেকে যে কিছুটা বিয়োগ করতে হবে এবং সেইটাই ঊর্ধ্ব শ্রেণীসীমার সঙ্গে যোগ করতে হবে। তো আমরা দেখো 1 আছে, এটা থেকে 0.5 বিয়োগ করলে 0.5 হবে, এবং যেটা বিয়োগ করেছি সেটাই দেখো 10-এর সঙ্গে আবার যোগ করেছি, তাহলে 10 ছিল, সেটা 10 থেকে 0.5 যোগ করলে কত হবে 10.5। এখন দেখো 11 থেকে 0.5 বিয়োগ করবো, এটা থেকে বিয়োগ করবো আর এটা গিয়ে যোগ করবো, এটা থেকে বিয়োগ করবো এটা গিয়ে যোগ করবো, এটা থেকে বিয়োগ করবো এটা গিয়ে যোগ করবো। 11 থেকে দেখো 0.5 বিয়োগ করলে কত হবে 10.5 হবে, আর 20-এর সঙ্গে 0.5 যোগ করতে হবে, তো 20-এর সঙ্গে 0.5 যোগ করলে কত হবে 20.5 হচ্ছে।
তারপর 21 থেকে 0.5 যদি বিয়োগ করি কত হবে, 20.5 হবে। তারপর আবার দেখো 30 থেকে 0.5 যোগ করতে হবে, তাহলে 30.5 হবে। এভাবে করে নিলাম। এখন কী হচ্ছে দেখো, তাহলে আমাদের দেখো নির্দিষ্ট শ্রেণী হয়ে যাচ্ছে, যে শ্রেণীতে এই শ্রেণীটার আগের শ্রেণীটার যেটা ঊর্ধ্বসীমা, নিচের শ্রেণীটা সেটা নিম্নসীমা হয়ে যাচ্ছে। এটার ঊর্ধ্বসীমা এটা হয় এবং এটা নিম্নসীমা এটা হয়ে গেছে। এখন দেখো প্রত্যেকের শ্রেণী দৈর্ঘ্য একই হচ্ছে। শ্রেণী দৈর্ঘ্য মানে কি, কোনো একটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা থেকে নিম্ন শ্রেণী সীমা বিয়োগ করলে সেটাকে শ্রেণী দৈর্ঘ্য বলে। তো এটা ঊর্ধ্ব শ্রেণী সীমা হচ্ছে এটা, আর এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা। দেখো 10.5 থেকে 0.5 বিয়োগ করলে হচ্ছে 10। দেখো প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য এখন একই হয়ে যাচ্ছে। 10.5 থেকে 0.5 বিয়োগ করলে হচ্ছে 10, 20.5 থেকে 10.5 বিয়োগ করলে হবে 10। এরকমভাবে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10। এখন পরিসংখ্যা যেগুলো বলে দেওয়া হয়েছে সেইভাবে। এবার আমাদের বার করতে হবে আয়তলেখটা। আয়তলেখটা আমরা এখানে বার করলাম। দেখো আয়তলেখ আমরা যখন বার করব তখন কি করব, আমাদের এক্স অক্ষ বরাবর। আয়তলেখ মানে কি, এখানে দুটো অ্যাক্সিস থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। এবং এক্স অক্ষ বরাবর আমরা কী নেব, এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীটা নেব। এবং শ্রেণীটা এমন হবে যে প্রতিটা শ্রেণী আমরা দেখেছি শ্রেণী দৈর্ঘ্য সমান, তাহলে শ্রেণীটা যে আয়তলেখ অঙ্কন করব সেই আয়তলেখটার প্রস্থ একই হবে। এই যে আয়তলেখগুলো আমরা অঙ্কন করেছি সেই আয়তলেখটার প্রস্থ একই হবে। প্রস্থটা কত হবে, শ্রেণী দৈর্ঘ্য, তাহলে শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে প্রত্যেকের শ্রেণী দৈর্ঘ্য দেখো 10 করে হবে। তাই আমরা এখানে লিখে নিয়েছি যে এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা শ্রেণীটা নিচ্ছি, তাহলে শ্রেণীটার কি এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 10 মিলিমিটার। এখানে দেখো 10 মিলিমিটার ধরে নিয়েছি, কারণ কি সবার ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য একই। এখানে দেখো আমরা প্রথমে বার করে নিয়েছি যে সবার ক্ষেত্রে দেখো শ্রেণী দৈর্ঘ্যগুলো একই হচ্ছে। তাহলে যে আয়তলেখগুলো অঙ্কন করছি সেই আয়তলেখের প্রস্থটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে সবার ক্ষেত্রে যেহেতু শ্রেণী দৈর্ঘ্য একই, তাহলে ওই আয়তলেখগুলোর প্রস্থ একই হবে। তাহলে দেখো এই যে আয়তলেখগুলো অঙ্কন করেছি, এটা 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 এই যে আয়তলেখগুলো অঙ্কন করেছি, দেখো প্রত্যেকের দূরত্ব হচ্ছে 10 করে। 0.5 থেকে 10.5, 10.5 থেকে 20.5। এক্স অক্ষ বরাবর যেগুলো নেব এগুলো হচ্ছে আমাদের শ্রেণীতে নির্ণয় করতে হবে, এবং এদের শ্রেণী দৈর্ঘ্যগুলো একই হবে। তো এখানে দেখো 10 হচ্ছে, এখানেও 10 হচ্ছে, এখানে 10 হচ্ছে। তাই এখানে দেখো প্রথমে লিখে নিয়েছি এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 10 মিলিমিটার, এবং 5 ঘর করে নিয়েছি এবং এই 5টা ঘর সমান 10 মিলিমিটার ধরে নিয়েছি, কারণ কি শ্রেণী দৈর্ঘ্যটা এখানে কত হচ্ছে 10 করে। আর এইভাবে উল্লম্ব স্কেলে আমরা যেটা নেব সেটা কি, উল্লম্ব স্কেল বরাবর দেখো এখানে বলা হয়েছে ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক। আমরা এটাকে আর বাড়াবো না, 1 ঘর সমান 1 একক নেব। এখানে দেখো আমাদের অঙ্কে কি, দেখো আমাদের 0.5 থেকে শুরু হয়েছে, ওই জন্য আমরা কী করবো, এখানে যখন আমরা আয়তলেখ অঙ্কনটা শুরু করব এখানে 0 থেকে শুরু করব না, এখানে একটু ক্রস করে দিয়ে 0.5 থেকে শুরু করবো। যেহেতু এখানে 0 থেকে শুরু হচ্ছে না, ওই জন্য এটাকে আমাদের এরকম করতে হবে, বক্রকার টানতে হবে, যে আমাদের 0 থেকে সমান হচ্ছে না সেটা বোঝানোর জন্য। তারপরে দেখো এখানে কী বলা আছে, আমরা উল্লম্ব স্কেল বরাবর কি পরিসংখ্যাগুলো নিয়েছি, আর পরিসংখ্যাগুলো কীভাবে নিয়েছি, 1 ঘর সমান 1 এককে নিয়েছি, কোনো বাড়াইনি বা কোনো কমাইনি। তো এখানে প্রথমটা পরিসংখ্যা কত বলা হয়েছিল, দেখো 0.5 থেকে 10.5, এটার পরিসংখ্যা ছিল 8। তাহলে এখানে দেখো 0.5 থেকে 10.5, এটার পরিসংখ্যা 8 পর্যন্ত নিয়েছি এবং একটা আয়তলেখ অঙ্কন করলাম। তারপর 10.5 থেকে 20.5, এটা 3 বলা হয়েছিল পরিসংখ্যা, এখানে দেখো পরিসংখ্যা 3 বলা হয়েছে, তাহলে এটার আমরা পরিসংখ্যা 3 পর্যন্ত নিলাম। তারপরে একইভাবে 20.5 থেকে 30.5, এটার বলা হয়েছিল 6। 30.5 থেকে 40.5, এটার বলা হয়েছিল 12। দেখুন এখানে দেখো যে 30.5 থেকে 40.5, এটা হচ্ছে 12। তারপর দেখো 40.5 থেকে 50.5, এটা হচ্ছে 2, এবং 50.5 থেকে 60.5, এটা হচ্ছে 7। তো এখানে আমরা এবার আবার শ্রেণীটা নিয়েছি আর এবার আবার পরিসংখ্যাটা নিয়েছি। এভাবে আমরা দ্বিস্তম্ভ লেখটা বা আয়তলেখটা অঙ্কন করলাম। তারপরে দেখো কি বলা হয়েছে 5-এর দাগে কী বলা হচ্ছে, দেখো যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি একই সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তো এটা একটা উপাদ্য দিয়েছে, আমি বলে দিচ্ছি যে তোমাদের টেক্সট বইতে কত পেজে এটা আছে। পেজ নম্বর দেখো এখানে পেজ নম্বর 182, উপপাদ্য নম্বর 24, পেজ নম্বর 182। এটা যদি তোমরা বই দেখে পুরোপুরি লেখো তো আমাদের এই পুরো উপাদ্যটা কমপ্লিট হবে। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পুরোপুরি আলোচনা করলাম। এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেতে পার্ট 7, পার্ট 6 মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পাওয়ার জন্য আমি তোমাদের বলেই দিয়েছি যে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই দেখে আসতে পারো। আর এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেতে আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং কোথাও বোঝার অসুবিধা ছিল সেটা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর